এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট। ও আপনার ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াকআউট। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট, মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন। এই মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী চাইলে সেটা বিরোধিতা করতে পারতেন, কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট। সংস্কৃতি মন্ত্রী তো সেই সংশোধনটা নিতে পারেন না। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত একটি বিল, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 উত্থাপন করছি। কি আপনার আপত্তি আছে নাকি? সরকারি দলের আপত্তি আছে নাকি? পরে 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 একটু অপেক্ষা করুন, আমরা বিল পাস করার স্টেজ, এইটা কথা বলার টাইম নেই এখন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীকে সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত বিলটি, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদে কে দিছে? কে ওই যে দাঁড়িয়ে ছিল? সরি। মাননীয় সদস্যবৃন্দ, বিলের দফা সংসদে নিয়ে আনা হয়েছে। বিলের দফা 8-এর উপর সংসদে এনেছেন মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান, মাদারীপুর 3। আপনি এখন আপনার সংশোধনীটা উত্থাপন করতে পারেন। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 আমি এই সংশোধনী, মাননীয় সদস্য, আপনি 3টি সংশোধনী দিয়েছেন, 6 মিনিট বলেন। এই জুলাই আন্দোলন এই জাতির মুক্তির আন্দোলন। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করে শত শত গুম হওয়া সহযোদ্ধা, শহীদ হওয়া আমাদের সেই সহযোদ্ধা এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন শহীদ হওয়া সেই ভাইদের সাথে, তাদের স্মৃতির সাথে আমাদের অস্তিত্ব
রয়েছে মাননীয় স্পিকার। এই জুলাই আন্দোলনে আমি গুলিবিদ্ধ হয়েছিল, আমার ডান হাতে গুলি লেগেছিল। আমার শরীরে এখনো ফ্যাসিস্টদের বুলেট বিদ্যমান। আমরা রাজপথে থেকে এই ফ্যাসিস্টদের বিদায় করার জন্য সেই দিন মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে ছাত্রদের সাথে যুদ্ধ চালিয়ে গিয়েছিলাম। আমি সেই স্মৃতি বিজড়িত আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের 8 দফার 3টি সংশোধনী দিয়েছি। বিলের 8 দফার প্রথম দফার কপারার পরিবর্তে নিম্নোক্ত নতুন কোঅপারেটি প্রতিস্থাপন করা হোক। কোর্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী উহার সভাপতি হইবেন। আনকোট। 2 বিলের 8 দফার 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত ক বর্ণ ও নিবন্ধনী সমূহ বর্জন করা হোক। 3 বিলের 8 দফার 3 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 3 উপদফাটি প্রতিস্থাপন করা হোক। কোর্ট 3 পর্ষদের কোনো সদস্য কিংবা সভাপতি যে কোনো সময় সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করিতে পারিবেন, অথবা সরকার জনস্বার্থে যে কোনো সময় যে কোনো সদস্যর মনোনয়ন বাতিল করিতে পারিবেন। আনকোট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে রক্তের লিখিত এই মহাকাব্যিক ব্যঞ্জনা সম্পন্ন যে অভ্যুত্থান, এটা আমাদের সবারই স্মৃতিতে চির জাগরুক হয়ে থাকবে। এই জুলাই অভ্যুত্থান একদিনে হয়নি মাইলর্ড। সেই 1952 সাল থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলনের মাঝ দিয়ে দেশের মানুষের আত্মত্যাগ এবং বিপুল বীরত্ব অর্জনের মাঝ দিয়ে জয়লাভ করা এবং 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং সেই স্বাধীনতা যুদ্ধে মাননীয় স্পিকার, আপনি নিজে সম্মুখভাগে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, বিজয় অর্জন করেছেন এবং শহীদ জিয়ার দক্ষিণ হস্ত হিসেবে আপনার নামও ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। এরপর গত 18 বছর আমাদের দেশে আমরা এবং ওদিকে যারা আছেন আমরা সবাই মিলেই 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথে রক্ত দিয়েছি। আমাদের একই সাথে আমাদের শত শত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মায়ের সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই কান্নার ইতিহাস আমাদের দেশের বীরত্ব গাথার ইতিহাস। আমাদের দেশ মাইলট। তারপরে এই জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র জনতার যে বীরত্বপূর্ণ লড়াই সংগ্রাম ছিল এবং সেই লড়াই সংগ্রামের মাঝ দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে এবং বাংলাদেশে একটা নতুন সূর্যের উদ্ভব হয়েছে। মাই লর্ড, এই নতুন বাংলাদেশকে আমরা অবশ্যই মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা পৃথিবীর বিরুদ্ধে আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক একটি অখণ্ড সমাজ। আমরা বিভাজন চাই না, আমরা বিভক্তি চাই না। মাই লর্ড, আমাদের দেশে মানুষের ভিন্ন আদর্শ থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন গণতান্ত্রিক পরিস্থিতি থাকতে পারে। এইটাই মাই লর্ড গণতন্ত্রের সৌন্দর্য।
আমরা চাই মাই লর্ড এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। আমাদের দেশে যে বৈচিত্র্যময় যে সমাজ এবং শ্রেণী বিভক্তি সমাজ, এখানে আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠী আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বাঙালি আছে, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সব মিলে আমাদের পরিচয় মাই লর্ড আমরা বাংলাদেশি। দিস পার্লামেন্ট মাই লর্ড, পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন। এই পার্লামেন্টে দাঁড়িয়ে মাই লর্ড আজকে যে সংশোধনীগুলো আমাদের বন্ধু এনেছেন মাই লর্ড, আমি অত্যন্ত স্বচ্ছন্দ চিত্তে আমি তার এই অভ্যর্থনা সংশোধনীগুলোকে আমি স্বীকার করে নিচ্ছি মাই লর্ড। এই সংশোধনী এই পর্যায়ে তো আপনার লিখিত কোনো আপত্তি দেন নাই, তো এখন মৌখিক আপত্তি দেওয়া যাবে না। ব্যারিস্টার আরমানকে মাইক দেন। Mr. Speaker, এই জুলাই যে মিউজিয়ামটা রয়েছে এর সাথে জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদের ইতিহাস সংগ্রহ না, আপনি সংশোধনী সম্পর্কে বলেন, ইতিহাস বলেন না। আমাদেরকে দেওয়া হয়নি, আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের দেশে উত্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক, পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ তো আইন কানুন এবং রেওয়াজের উপরে চলে, আপনাদের সংশোধনী দেওয়া উচিত ছিল। জনাব আনিসুর রহমান মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন, আপনারাও ইচ্ছা করলে সংশোধনী দিতে পারতেন। এখন আইন প্রণয়ন স্টেজে থার্ড রিডিংয়ের সময় এই সময়ে সংশোধনী ছাড়া, লিখিত সংশোধনী ছাড়া, উত্থাপন করা ছাড়া এখন এগুলো বিবেচনা করতে পারছি না বলে আমি দুঃখিত। আমাকে এখন মাননীয় চিফ হুইপ বলুন। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের বন্ধুদের বলবো, 3টে সংশোধনী এসছে। আমি আপনাদের আপনি শোনেন, আগে শোনেন, তারপরে আবার কথা বলি, তারপরে আপনার যদি কোনো বক্তব্য থাকে বলবেন। আপনি শোনেন, সংশোধনী হয়েছে এখানে সরকার কর্তৃক নিজে 8-এর 1-এর ক, আপনার কাইন্ডলি দেখেন, বসে দেখেন, আপনি বসে তো অসুবিধা নেই, বসে। 8-এর 1-এর ক লেখা আছে, সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত শিক্ষা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি মানসিক ব্যক্তিগণ এটা সভাপতি হবেন। সেখানে সংশোধনী এসছে এই সংস্কৃতি বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী, যেহেতু মন্ত্রী আছে অথচ কেউ নাই, সেইখানে বাইরে একজন লোক না এসে এই কাজটা যেহেতু মন্ত্রী করবেন, সেই জন্য মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী এটা দায়িত্বপ্রাপ্ত, মানে সভাপতি দায়িত্ব পালন করবেন। এই একটা সংশোধনী 1। 2 নম্বর একটা সংশোধনী আসছে যে ওইটা দেখবেন 8-এর 3 নম্বর 8 ধারার 3 ধারা, পর্ষদের কোনো সদস্য কিংবা সভাপতি কোনো সময় যে কোনো সময় সরকার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন, এইটুকু লেখা আছে। আচ্ছা, এই কথাটা লেখা আছে। আর এখানে সংযুক্ত করা হয়েছে, অথবা জনস্বার্থে যদি সরকার মনে করেন কেউরে বাদ দিতে হবে, তা বাতিল করা হবে, মানে তাকে বাতিল করা যাবে। 2টা শুনে আমার কথা শুনেন। আর 3 নম্বর হলো যে এইখানে বলা আছে, 2 ধারায় বলা আছে, এর দফা ক, চ, ছ, জ, ঝ এবং ইয়। কতে আছে যে ওই যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যেসব বাইরের লোক এসে সভাপতিত্ব করবেন সেইখানে যাতে না হয়, সেই জন্য ক ধারাটা মন্ত্রণালয় যদি থাকে তা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যদি কেউ থাকেন তারাই দায়িত্বটা পালন করবেন। এইটা বাতিল করা হয়েছে, এইটুকু করা হয়েছে। এইটা পরিবর্তনটা এরকম করা হয়েছে, যেহেতু সকল মন্ত্রণালয় আপনি একটা কাজ করবে, সেখানে মন্ত্রী যদি দায়িত্বপ্রাপ্ত না থাকে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, দলীয়করণ সকল মন্ত্রণালয় তো দল দিয়েই চলছে, কোন মন্ত্রণালয় দলের বাইরে আছে? আচ্ছা, সকল মন্ত্রণালয়
আচ্ছা আপনার আচ্ছা একটা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, সকল মন্ত্রণালয় একজন মন্ত্রী দিয়ে চলে, সকল মন্ত্রণালয়গুলা, এবং এখানে যদি কোনো প্রতিষ্ঠান করি সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদি সেটা ব্যাপার, কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত হবে, এক্সিকিউশন হবে মন্ত্রণালয় দিয়া, কাজটা হবে মন্ত্রণালয়, সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলো না, বাইরে একজন লোক বসলো, শেষ কি সিদ্ধান্ত নেবে? সেইখানে যাতে মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে এবং এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে রিয়েলি সম্মান প্রদর্শন করার জন্য যেসব কাজ তা যাতে মন্ত্রী করতে পারে, করাবার জন্যই কিন্তু মাননীয় এই 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 মানে কি বলে সংশোধনী আনা হয়েছে। যদি আপনারা বলেন আমরা এই সংশোধনী প্রত্যাহার করে নেব, আপনারা যে কোনো লোকের বাইরে আচ্ছা কিন্তু কিন্তু আচ্ছা আপনারা বলেন এই যে আচ্ছা সকল মন্ত্রণালয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে হয়, মন্ত্রী এটার দায়িত্বপ্রাপ্ত থাকেন, এটা তো কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং মন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন। যে মাননীয় চিফ হুইপ, মাননীয় স্পিকার এই পর্যায়ে আপনি মাননীয় স্পিকার এই পর্যায়ে বিলের এই রিডিং পর্যায়ে যা হয়েছে যেভাবে হয়েছে আপনি মাননীয় স্পিকার বিলটি পাস করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্যবৃন্দ, বিতর্কের একটা স্টেজ আছে সব কিছুতে। এখন বিল পাশ করার সময় থার্ড রিডিংয়ে এসেছে, এখন আপত্তি করার সময় না। আপনারা লিখিত আপত্তি দিতে পারতেন, যেরকম আনিসুর রহমান মাননীয় সদস্য যেভাবে সংশোধনী দিয়েছে আপনারাও সংশোধনী দিতে পারতেন। বিতর্কের সময় এটা না। আমি বিষয়টি ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, পাশ করার পরে শুনব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন, দয়া করে বসুন। এটার একটা ন্যাচারাল ফিনিশ আমরা করি, তারপরে বলেন। আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান বিলের সংশোধনী তালিকায় 1 এবং 8 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। আপনাদের কথা পরে শুনবো, এটা বিলটা পাশে। আপনার সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংসদীয় আকারে দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংশোধিত আকারে দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সালে জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা
ও পরিচালনার উদ্দেশ্যে আনিত বিলটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্যে আধা ঘন্টা বিরতি দেওয়া হলো। ফিরে এসে আপনাদের কথা শুনবো। নামাজটা আগে পড়ে নেন, তারপর শুনবো আপনাদের কথা। পার্লামেন্টে ঢুকি নাই এর আগে, কিন্তু এবার পার্লামেন্টের একজন ক্ষুদ্র দায়িত্বশীল সদস্য। এর আগেরগুলো আমরা দেখেছি বাইরে থেকে, আর এবারকারটা আমরা অবজার্ভ করছি ভিতর থেকে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। এর আগে একটা বিলে আমাদের কথা ছিল, কনসেনসাসের ভিত্তিতে সহযোগিতা চেয়েছেন ট্রেজারি বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, আমি তাকে সম্মান জানাই। এরপরের বিলে কিন্তু আমরা সহযোগিতা করেছি, এরপরেও সহযোগিতা করেছি। আমাদের আপত্তি ছিল যে টেবিলের উপরে এইমাত্র আসছে, আমরা কিছুই দেখতে পারি নাই। আমরা ওই কনসেনসাসের উপরে আমরা রেসপেক্ট আমরা রেখেছি, সেটা আমরা রাখতে পারলাম। এই আপনার সভাপতিত্ব হয়েছে, আমরা সেটা রাখতে পারলাম। কিন্তু আমাদের একটা ন্যায্য এই দাবি, যেটার সাথে সবার ব্যক্তিগত আবেগ, চিন্তা এবং কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস জড়িত, সেটা একটু সরকারি দল পারেন না একটু রিভিউ করতে? তারা একটু মন বড় করে বলতে পারেন, ঠিক আছে এজ ইট ইজ আমরা এখন পাস করে নিলাম, ভবিষ্যতে অধিকতর সংশোধন দরকার মনে করলে আবার আমরা বিল আনব, সেটা পারি। কিন্তু না না না, আপনারা তো পাশ করেছেন সংশোধনী সহ। মাননীয় স্পিকার, এটা কি সংশোধনী সহ পাশ হয়েছে নাকি সংশোধনী ছাড়া পাশ হয়েছে? সংশোধনী সহ পাশ হয়েছে। এই জন্যই আমি বলছি যে আপনারা ওই অংশটা বাদ দিয়ে কনসেনসাসের রেসপেক্টের জায়গা, আস্থার জায়গাটা, যেখানে আমরা সবাই চলে আসলাম, সেই জায়গাটা রেখে যদি এটা করেন তাহলে আমাদের ফিনিশিংটা খুবই চমৎকার হবে। আমরাও চাই না যে ফিনিশিং খারাপ হোক। মাননীয় বিরোধী দলের নেতা, এরপরে একটা কথা আছে, এটা আপনি বলেছেন যে আর একটা মাত্র বিল বাকি আছে, তাইলে বাকি বিলগুলা কি হবে মাননীয় স্পিকার? যেটা কার্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো যে সবগুলো এখানে আসবে, এর মাঝে বিশেষ পাবে পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে। এগুলা কি হবে? এগুলা তো ভাইটাল কনসার্ন আমাদের। যদি এগুলা কোনো আলোচনা এখানে না হয় তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাশ করার জন্য এখানে বসে থাকবো? কারণ ওইগুলোর সাথে গোটা ফেসিজম জড়িত ছিল। সেই ফেসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা সে দায় কেন নেব? এই জন্যে আপনার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা, এটা আগে আমাদের জানা দরকার। আর আমি যেটা অনুরোধ করেছি, যদি তারা বড় মনের পরিচয় দিয়ে কনসেনসাসের জায়গাটাকে রেসপেক্ট করেন, আমরাও রেসপেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে যে বিলটা পাশ করা হলো এটা তারা রিভিউ করবেন, প্রয়োজন হলে আগামী সংসদে নতুন করে বিল নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। সুতরাং আপনার প্রথম প্রশ্নের সমাধান উনি উত্তর দিয়েছেন। দ্বিতীয় যেটা, সেটা মাননীয় আইনমন্ত্রী বলতে পারেন। আমাদের সংসদের সামনে বিশেষ কমিটির রিপোর্ট আছে, সেই রিপোর্টের 46 নম্বর পেজে যদি আমরা যাই, সেখানে বলা আছে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করেছে এমন 16টি অধ্যাদেশের তালিকা। মাননীয় স্পিকার, স্পষ্ট আমরা বিশেষ কমিটির রিপোর্টের বাইরে এখনো যাইনি। বিশেষ কমিটির রিপোর্ট ইজ সেলফ এক্সপ্লানেটরি, ইট সেলফ ডেমনস্ট্রেটস দ্যাট যে আমরা এই অধ্যাদেশগুলো, এই আইনগুলো আমরা অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে আনব। যে কারণে আর্টিকেল 93 অনুসারে এই রিপোর্টটার এই অংশটা লেখা হয়েছে আর্টিকেল 93 অনুসারে, যেখানে বলা হচ্ছে কোনটা যদি অধ্যাদেশ আকারে না আসে তাহলে ওইটা ল্যাপস করবে,
পরবর্তীতে আমরা বলেছি, আমরা গুম কমিশন নিয়ে আলোচনা করেছি, মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা করেছি, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব এবং ওনাদের সহই আলোচনা করব। মাননীয় স্পিকার, আমরা কোনোটাই এই 16টার এই সংসদে দাঁড়িয়ে আমি বলছি যে কোনোটাই আলোচনার বাইরে থাকবে না মাননীয় স্পিকার, সবগুলোই আবার আসবে আলোচনার ভিত্তিতেই এটা সমাধান হয় মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, আর ইউ স্যাটিসফাইড? বিরোধী দল নেতাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একই কথা তো আমাদের আইনমন্ত্রী আরেকবার বলেছে। আমাদের হাতে এই রিপোর্টটা আসার পরেই কিন্তু দ্বিতীয় দফা কার্য উপদেষ্টা পরিষদের মিটিংটা হয়েছে এবং সেখানে থ্রেড বেয়ার এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি আগেও বলেছি এবং আপনি নিজেও বলেছেন যে এটাই কারেক্ট, যে সবগুলো এখানে আসবে। এখন তিনি তাইলে এর বাইরে যাচ্ছেন কেন? তাইলে তো কোনো কনসেনসাসই থাকছে না। তাইলে এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পজিশনটা কি থাকবে সেটা তো ওখানেই বলতে পারতেন, আপত্তি দিয়ে ওটা আপনি সেইভাবে রুলিং না দিতে পারতেন। তখন আমরা আমাদের কি কর্মপন্থা নেব সেটা আমরা ঠিক করতাম বিরোধী দল হিসাবে। এখন তো আমরা একটা ইনডিসিশনে পড়ে গেলাম। আমাদেরকে তো এইভাবে ইনডিসিশনে বলার অধিকার তো নেই। আমি আবারও জোরালো দাবি জানাবো, সবগুলা যদি ডেফার হয় এখানে আলোচনা হয়ে ডেফার হবে। আলোচনা না হয়ে যদি কোনো কিছু ল্যাপস করতে হয়, আমরা সুস্পষ্ট দেখছি এটা ফেসিবাদকে আবার পুনর্জন্ম দিবে, আবার স্ট্রেনথেন করবে এবং এইটার সাথে আমরা কোনোভাবে আমরা দায়বদ্ধ হতে চাই না। একেবারেই আমাদের কথা এই ব্যাপারে ক্লিয়ার। আর জাদুঘরেরটা তো সংশোধনী সহ পাশ করেছেন, ওনারা ওখান থেকে নড়বেন না। সেই জায়গায় আমরা আমাদের আপত্তি আর তুলে নিতে পারলাম না, দুঃখিত আমরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি চাচ্ছিলাম না আসলে দাঁড়াতে, কিছু কথা রেকর্ডে রাখতে হবে সেই জন্য দাঁড়ানো। মাননীয় আইনমন্ত্রী স্পষ্ট করেই মাননীয় লিডার অব দি হাউসের সাথে আলোচনা করেই তখন সেই প্রস্তাবটা দিয়েছে যে জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য মাননীয় সদস্যরা যে আপত্তিটা তুলেছেন সেই বিষয়টা উনি এক্সপ্লেন করেছেন, যে এটা সরকারের পক্ষ থেকে অ্যামেন্ডমেন্ট না, এটা একজন প্রাইভেট মেম্বার হিসেবে একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের উপরে ওনারা বক্তব্য রেখেছেন, এই পক্ষে আইনমন্ত্রীর বক্তব্য রেখেছে, কনসার্ন মিনিস্টার বক্তব্য রেখেছে, পাশ হয়েছে। তারপরেও আপনার কাছে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ আপত্তি তুলেছেন, এই জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় প্রাক্তন সাবেক প্রধান উপদেষ্টা সহ দেখতে গিয়েছিলাম। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে সেটার জন্য এটার প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনথেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার, এবং যাতে আর কোনো সময় হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসক বাংলাদেশে উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য এই জাদুঘরকে আমরা সেভাবে সংরক্ষণ করতে চাই। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, তারপরে পর্যন্ত সমস্ত ইতিহাসকে এখানে ধারণ করা হয়েছে, আরও উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ যেটা বলেছেন, এটাকে অটোনোমাস বডি হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে তো আলোচনা হতে পারে। আমাদের শাহবাগ জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘর যেগুলো আছে সেটা কিভাবে পরিচালিত হয়, কিউরেটর কিভাবে থাকে। সাবেক একজন উপদেষ্টা গত ইন্টারিম গভর্নমেন্টের, তিনি খুবই পারদর্শী, সম্ভবত উনি এখনও কিউরেটর হিসেবে আছেন। আমরা তো পরিবর্তন করিনি মাননীয় স্পিকার। যদি এরকম অবদান রাখার মতো আরও কোনো বিশেষজ্ঞ থাকে, বিভিন্ন কমিটিতে ধারণ করা যায়। তবে কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা প্রভিশন আনতে হয়েছে, সেটা মাননীয় সদস্য বিরোধী এনেছেন। আর সরকারের কাছে যেটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসাবে থাকে, সেটা সমস্ত কর্তৃপক্ষের কাছে সেরকম থাকে। আর দল তো মাননীয় স্পিকার, বিরোধী দল সরকারি দল তো রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি।
এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি। এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে। দ্বিতীয় হলো, মাননীয় স্পিকার, কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা হয়, সংসদ কতদিন চলবে, কিভাবে চলবে, কি কি বিজনেস এখানে আলোচনা হবে ইত্যাদি, সেটা আপনি করেছেন, আপনি সভাপতি। কিন্তু জাতীয় সংসদের এই অধ্যাদেশগুলো, উত্থাপিত অধ্যাদেশগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্যই এই বিশেষ কমিটি, জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। এখানে স্পষ্টতই কয়েকটা ভাগে সুপারিশ করা হয়েছে, যেটা আইনমন্ত্রী বললেন 16টা অধ্যাদেশের ব্যাপারে এখানে বলা হয়েছে এখনই বিল আকার উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে, এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। এবং এইখানে আপনি দেখবেন তিনি যেভাবে বললেন যে গুম প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্ট বিষয়ে কথাও হয়েছে। কিন্তু বিলটা যখন আসবে তখন আলাপ আলোচনা করেই আসবে পরবর্তীতে, সেখানে ওনারা ওনাদের মতামত দিবেন, সংশোধনে দিবেন, আলাপ করব আমরা। গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরও বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30, রাত 12টার সময় 30 দিনের সময়সীমা পার হবে। এই অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্য দিয়ে। তো এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমার তো কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখছি না। আপনারা যেসব আপত্তি তুলেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সেগুলো আলাপ আলোচনা করে নিষ্পত্তি করার জন্য প্রস্তুত। আলাপ আলোচনার দরজা খোলা আছে। এই সংসদের মাত্র 1 মাস গিয়েছে, এখনও তো 5 বছর সময় প্রায় বাকি আছে। আপনারা আলাপ আলোচনা করে এগুলা নির্ধারিত করতে পারেন, অনেক সময় পাবেন। সুতরাং একটু ধৈর্য ধরেন। আমার মনে হয় যে আই ক্যান সি দি স্পিরিট অফ কোঅপারেশন। আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেও যদি আপনারা আপনাদের মনোভাব যদি অপরিবর্তিত থাকে, আবার হাউস ফ্লোরে আপনারা আপনাদের বক্তব্য দিতে পারেন। আপাতত এই সমঝোতামূলক পরিবেশটা বজায় থাকুক, এটাই আমরা চাই। এবং সর্বশেষ যে একটা বিল আছে এটা শেষ করি। ধন্যবাদ। জি, মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, এখানে যে জাদুঘর নিয়ে আমার যে অপিনিয়নটা, তারা যে কোনো সংশোধনী আনতে পারে, পাশও করাতে পারে, কিন্তু সেটা তো এখন যদি তারা বলে যে প্রাইভেট মেম্বার হিসেবে তারা সংশোধনী এনেছেন, এটা সরকারের এখতিয়ার না, তাহলে কিন্তু সরকারি মেম্বার হিসেবে তো মন্ত্রী সেটা গ্রহণ করেছেন। আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট, মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন। এই মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী চাইলে সেটা বিরোধিতা করতে পারতেন, কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট। সংস্কৃতি মন্ত্রী তো সেই সংশোধনটা নিতে পারেন না। আপনি বলেছেন এটা একদিন আগে, বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টসটা আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সব কিছু মেনে নিয়েছি। তো এইখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না, এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার। এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো, ফলে এটা কিন্তু কনসেনসাস ব্রেক করেছে। তারা যে কোনো সংশোধনী আনতে পারে যে কোনো সময়, তাদের এখতিয়ার আছে, এবং তারা সেটা পাস করাতে পারে। আপনি এই কথা তো 2 মিনিট আগেও বলেছেন, তার জবাবে আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারে। আবার একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা বিল আবার আনতে হতে পারে, সেখানে বসে আপনারা আলাপ আলোচনা করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করা হয় নাই। দি ম্যাটার হ্যাজ নট বিন ক্লোজড ইয়েট। এটা নিয়ে পরবর্তীতেও আলাপ আলোচনা হতে পারে, আবার বিল আনা হতে পারে। না কোনো চাতুরি দেখতেছি না। আবারও মাননীয় বিরোধী দলের নেতা, এটা তো ছোট্ট একটা বিষয়, এটি নিয়ে তিক্ততার আমি কোনো সুযোগ দেখি না। বলুন, তবুও বলুন আপনি। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরও সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই আবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না।
এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে। তো এইগুলা যদি এই কাতারেই রয়ে যায়, তাইলে মাননীয় স্পিকার, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করব বলেন? আমাদের তো একটা কমিটমেন্ট, যেমন তাদের কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। আমরা এই কমিটমেন্টের জায়গাটা থেকে কি শোনা যাচ্ছে না নাকি? থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা থেকেই আমরা চেয়েছিলাম যে কোঅপারেশনের মাধ্যমে, যেভাবে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিয়েছেন আপনার সভাপতিত্বে, তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং উনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হতো। আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তাইলে আমরা কি করতে পারি বলেন? বলা হচ্ছে যে ভবিষ্যতে আনবেন, ভবিষ্যতে আজকে রাত্রে 12টার পর তো আর 1 মিনিট কাউন্ট হবে না, এটাই তো রেড লাইন। আপনার শেষ হয়েছে? জি, আমার শেষ হয়েছে, ধন্যবাদ। আমার তো মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষ থেকে যে কথা বলেছেন এবং এই যে রেফারেন্স দিয়েছেন এই বিশেষ কমিটির, কোনো কিছুই তো ক্লোজ করা হয়নি। পরবর্তীকালে প্রয়োজন হলে এ ব্যাপারে বিল আনতে পারেন। আলাপ আলোচনার উপরে তারা গুরুত্ব দিয়েছে, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই তারা বিল মেনেছে। সুতরাং এই ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আজকে যদি ল্যাপসও হয়ে যায়, আবার এটাকে নতুন করে বিল আকারে আনা সম্ভব, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। মাননীয় বিরোধী দলের নেতা, আমার তো মনে হয় যে, আচ্ছা মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, চিফ হুইপকে একটু শুনেন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন আর আপনি যে কথা দেখিয়েছেন, বলেছেন যে আর স্পিরিট অফ কোঅপারেশন, অ্যাকচুয়ালি আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এবং আমাদের নেতার সাথেও কথা বলেছি, সংসদ নেতার সাথে। বিষয়টা হলো এই যে এখানে এই পৃষ্ঠের মধ্যে রিপোর্টে আছে, আমরা রিপোর্ট নিয়ে বসে থাকলাম বা থাকলাম না এরকম নয়। আমরা চাচ্ছি, আমি মাননীয় সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাচ্ছি একটা সমঝোতা হোক এবং সমঝোতার ভিত্তিতে হোক। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে ইনশাল্লাহ, সবগুলো বিল আসবে, তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন, মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনার ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াকআউট। এখানে ট্রাস্ট মেনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। না, আপনারা যদি ওয়াকআউট করার জন্য আগে প্রথমেই সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না না, ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনি, আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন, জব সোফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ প্রত্যেকটা বিল আসছে, বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে বিরোধী দলের নেতা করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম, যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হব মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে, সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই তো এটা সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন।
এই জাদুঘরের রাস্তা পারছি না। জাদুঘরে একটা ভবিষ্যতে ক্লজে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। মাননীয় বিরোধী দলের নেতা 133-এর মধ্যে 16 তো ল্যাপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা ল্যাপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা। Everything আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বিরোধী দলকেও ধন্যবাদ। উনি যে অঙ্কটা কষেছেন 133টার মধ্যে 90 আর একটা 91 হয়, আর তার সাথে 16, তাহলে 100 কয়টা হয়? 107টা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতাকে বলছি, একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, ওই 16টার ব্যাপারে বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে। আমিও মনে করি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। ওনাদের সাথে আমাদের কথার পার্থক্যের জায়গাটা হলো, ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনার দরকার, আমরাও বলছি দরকার। ইতিমধ্যেই এই পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় স্পিকার পরশুদিনই, গতকালকে অথবা পরশুদিন, গতকালকেই মানবাধিকার কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে। গুম কমিশনের বিষয়ে কি কারণে গুম কমিশন আমরা আরও বেশি বাছাই করব সেটা আমরা বলেছি। সুতরাং ওনারা ডিবেট করার পরে ভুলে গেছেন যে ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরও বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্ট বিচারালয় সচিবালয়ের যে বিলটা নিয়ে এসেছি সেই বিলের প্রিএমবেলের মধ্যে একই কথা বলেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইনের যে বিলটা এনেছি সেখানেও একই কথা বলেছি। এবং এইটার উপরে ওনাদের পক্ষ থেকে আপনি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে সময় দিয়েছেন, ওনারা ডিবেটে অংশগ্রহণ করেছেন। আজকে এসে হঠাৎ করে বলছেন আমরা ডিবেট করতে পারিনি ওইগুলোতে। আজকে এসে বলছেন 91টা বিল পাস হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড। মাননীয় স্পিকার, আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম।